করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৪৮০। এ হারে সংক্রমণ বাড়লে হাসপাতালে চিকিৎসা দেয়া কঠিন, শঙ্কা স্বাস্থ্যমন্ত্রী। ভালো আছেন মাশরাফি, জানালেন ফেসবুক পেজে। এবং স্বাস্থ্য সরঞ্জাম কেনায় জড়িতদের তলব করবে দুদক। দেখছেন এটিএন নিউজ এট 8-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ প্রিমিয়ার সেভেনের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 90,79,778 জন, সুস্থ হয়েছেন 48,63,030 জন এবং মৃত্যু হয়েছে 4,71,289 জনের। বাংলাদেশে আক্রান্ত 1,15,786, সুস্থ হয়েছেন 46,755 জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে 1,502 জনের। দেশে নতুন করে করোনা ভাইরাসে মারা গেছেন আরও 38 জন। এ নিয়ে মোট 1,502 জনের মৃত্যু হলো। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 3,480 জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,15,886 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,480টি এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,15,786 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,678 জন এবং এ পর্যন্ত সুস্থ 46,755 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 40.38%। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,502 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ প্রত্যেক বিভাগে 2 জন, বরিশাল বিভাগে 4 জন, সিলেট বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। বর্তমানে দেশে যে হারে করোনা রোগী বাড়ছে, এভাবে সংক্রমণ হতে থাকলে হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের করোনা বিশেষজ্ঞ দলকে বিদায় জানাতে গিয়ে এমনই জানান তিনি। চীনের 10 সদস্যের প্রতিনিধি দল গত 9 জুন বাংলাদেশে এসেছিল। বিদায়ের আগে চীনা প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, সীমাবদ্ধতা সত্ত্বেও ভালোভাবেই কোভিড পরিস্থিতি মোকাবেলা করছে বাংলাদেশ। ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দিতে চীন সরকারের প্রতি অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিনিধি দলের রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, করোনা টেস্টের কিট সংকট হবে না, উপসর্গ থাকলেই চিকিৎসা দিতে হবে। হাসপাতালগুলোকে সব নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকদিন 3,000 3,500 আমাদের রোগী আক্রান্ত সংখ্যা বাড়ছে। তার যদি 10%ও চিকিৎসা আসে তাহলে পরে দেখেন এটা বিরাট একটা সংখ্যা। কাজেই এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। যদি রুগী বাড়তে থাকে, এক মাসে যদি এই 3,000 করে বাড়ে প্রত্যেক দিন, এক মাসে হয়ে যায় প্রায় লক্ষাধিক। তার 10% লাগলে 10,000 নতুন রুগী অ্যাড হয়ে যায়। 10,000 নতুন রুগী রাখা তো কঠিন বিষয়। এদিকে করোনার উচ্চ ঝুঁকি বিবেচনায় সাধারণ ছুটি ঘোষিত এলাকায় জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। করোনার এই দুর্যোগে সফররত চীনা বিশেষজ্ঞ টিম বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের প্রশংসা করেছেন বলেও জানান তিনি। জেলা পর্যায়ের হাসপাতালগুলো সরকার ICU সহ জরুরি সেবার পরিধি বাড়িয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন সেতুমন্ত্রী। বেশ কিছু জেলা ও সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সকল এলাকা জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের
আহ্বান জানাচ্ছি। এরই মধ্যে চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষা সামগ্রী, অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রেড জোন ঘোষিত পুরনো ঢাকার ওয়ারিতে বন্ধ হয়নি ইচ্ছামাফিক চলাচল, এমনকি মাস্ক পরতেও অনীহা অনেকের। দুই একটি গলিতে ব্যক্তি উদ্যোগে চলাচল নিয়ন্ত্রণ হলেও পুরো পরিস্থিতি দেখে মনেই হবে না করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির এলাকা এটি। রাজধানীতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় প্রতি লাখে ৬৫ জনের মধ্যে কোভিড-19 শনাক্ত হলে সেই এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করার পরামর্শ দিয়েছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি। সে বিবেচনায় ঢাকার ৪৫টি রেড জোন এলাকার মধ্যে অন্যতম ঢাকার প্রথম পরিকল্পিত এলাকা ওয়ারী। তবে রেড জোন ঘোষণার পরও ব্যস্ত এই এলাকাকে অন্য এলাকার সঙ্গে পার্থক্য করতে পারবেন না কেউই। এলাকায় প্রবেশে বা বের হতে কোনো বাধাই নেই। খোলা রয়েছে দোকানপাট, মল, রেস্তোরাঁ বা জনসমাগমের সব জায়গায়। বেশিরভাগই মানছে না। আপনি একটু ভিতরে গেলে দেখতে পাবেন, ভিতরে তো এলাকা, আমরা নিজেরা যাই মাইকিং কইরা যতক্ষণ বলি ততক্ষণ তারা আসে, যখন আমরা চলে যাই তখন তারা কেউ মানে না। নিয়ম অনুযায়ী করোনাকালে মাস্ক পরা বাধ্যতামূলক। তবে রেড জোন হলেও এই নিয়মে গা করেননি এই এলাকার অনেকেই। মাস্ক নামিয়ে কিংবা মাস্ক ছাড়াই চলাচল করছেন অনেকেই। চায়ের দোকানে আড্ডাও জমেছে বেশ। চা এবং সিগারেটের জন্য এখানে বিশাল একটা জটলা বাড়ায়, মনে হয় যেন এখানে একটা সমাবেশ হইতেছে। আমরা বলতেছি, ওনাদের জানাইতেছি, ওনারা মাস্ক ছাড়া ঘুরলে তো এটার আমাদের বলার কিছু নাই। তারপর আমরা চেষ্টা করি। অবশ্য দুই একটি গলিতে ব্যক্তি উদ্যোগে কড়াকড়ির ঘোষণা রয়েছে, তবে সেখানেও প্রবেশে বা বের হতে বাধা নেই। করোনা মানুষ এখন এটাকে তেমন একটা কিছু মনে হয় না যে মনে করতেছে, করলে অবশ্যই তারা আরো ভালোভাবে চলতো। 10 দিন পরে আজকে বের হয়েছি কাজের জন্য। এরকম যদি সবাই করতো তাহলে সুবিধা হতো, আমাদের লকডাউন এই অবস্থাটা কন্ট্রোল হতো। রেড জোন কেবল কাগজে কলমে ঘোষণা নয়, লকডাউন করে এর কঠোর প্রয়োগ দেখতে চান ওয়ারীর সচেতন মানুষ। পরিপূর্ণভাবে লকডাউন বলতে যা বোঝায় স্বাস্থ্যবিধি মেনে সেটা করা উচিত সরকারের। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। করোনা সংক্রমণ শুরু হওয়ার পরপরই গত মার্চ মাসে শেখ রাসেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড ঘোষণা করে সরকার। মাঝে হাসপাতালটিতে বিদেশিদের চিকিৎসা দেওয়ার বিষয়ে ভাবা হয়েছিল। দীর্ঘদিন করোনা রোগীর ভর্তি নির্দেশনা না আসায় এটি ভিআইপিদের জন্য বরাদ্দ কিনা সেই প্রশ্ন ওঠে। এরপর গত 13 জুন থেকে হাসপাতালটিতে রোগী ভর্তি শুরু হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ এটিএন নিউজকে নিশ্চিত করেছেন, সব করোনা রোগী এখানে সেবা পাবেন, তবে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবেন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় 200 শয্যার আলাদা কোভিড ইউনিট চালু হচ্ছে আগামী সপ্তাহে। একই সঙ্গে চলবে সাধারণ রোগীদের চিকিৎসাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, এখান থেকে বিনা চিকিৎসায় ফিরতে হবে না কোনো রোগীকেই। কিভাবে সম্ভব হবে তা জানাচ্ছেন আহমেদ রাবি তানিম। ঢাকায় সরকারি বেসরকারি মিলিয়ে 5300টি কোভিড রোগীদের জন্য আইসোলেশন বেড রয়েছে। আইসিইউ রয়েছে 160-এর কাছাকাছি, আর ডায়ালাইসিস বেড রয়েছে 102টি। ঢাকার বাইরে আর কোথাও ডায়ালাইসিসের জন্য কোনো শয্যা নেই কোভিড রোগীদের। এমন বাস্তবতায় আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে যে সরকারি হোক কিংবা বেসরকারি, সব হাসপাতালকে কোভিড এবং নন কোভিড রোগীদের চিকিৎসাটা একসাথে করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা ইউনিট করে। এখন আসলে বাস্তবতা কি বলে, সব হাসপাতালের পক্ষেই কি সম্ভব যে আলাদা করোনা ওয়ার্ড করে করোনা রোগীদের চিকিৎসা করা এবং আলাদা ওয়ার্ড করে আলাদা সাইট করে সাধারণ রোগীদের চিকিৎসা? তো সেক্ষেত্রে আসলে কোনো একটা মডেল বা কোনো একটা ফর্মুলা তো দরকার হয়। সেই ফর্মুলাটা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল সেটি করেছে। কোভিড নন কোভিডদের আলাদা রাখতে একটি গাইডলাইন তৈরি করেছে সোহরাওয়ার্দী হাসপাতাল। চিকিৎসক, নার্স সহ সব স্বাস্থ্যকর্মীকে ইনফেকশন কন্ট্রোলের জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আমরা শনিবার থেকে নতুনভাবে আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন সহ 190 শয্যার কোভিড হাসপাতালে আমরা চিকিৎসা দিব, আর বাকি শয্যাগুলি থাকবে আমাদের নন করোনা হাসপাতালের জন্য। অব্যবস্থাপনা আর জনবলের ঘাটতির কারণে দেশের অধিকাংশ হাসপাতালে সরবরাহ করা যাচ্ছে না পর্যাপ্ত অক্সিজেন। সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা ইউনিটের প্রতিটি বেডে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের পয়েন্ট। স্টোরেজ চেম্বার থেকে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হবে প্রতিটি রোগীর শয্যায়।
আমাদের যে সমস্ত ডাক্তাররা নিজেরা করোনা আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে ফেরত এসেছে, তাদেরই আমরা এটা নিয়োজিত করছি। আমি যখন নিজে আক্রান্ত হব তখন কোথায় কোন সময় কী চিকিৎসাটা দিতে হবে সেটা কিন্তু আমি ভালো বুঝবো। সবচেয়ে বড় জিনিস আমাদের কাছে যেটা মনে হচ্ছে, করোনা আক্রান্ত রোগীদের জন্য তাদের মনোবলটাকে চাঙ্গা রাখা। তো এই জন্য আমরা করোনার যে জায়গাটাকে আমরা নির্ধারণ করেছি সেখানে তাদের আলাদা বসার জায়গা করেছি, সেখানে অক্সিজেন সাপ্লাই নিরবিচ্ছিন্ন রেখেছি, যেখানে সে বসে একটু ওয়েট করতে পারবে, একটু মুভমেন্টে যেতে পারবে, একটু রেসপিরেটরি এক্সারসাইজ করতে পারবে। এই জায়গাগুলির দিকে আমরা একটু এমফেসিস দিয়েছি বেশি। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা হচ্ছে রেড জোনে, ঝুঁকি বা উপসর্গ রয়েছে এমন রোগীদের ইয়েলো জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সাধারণ রোগীদের চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শের জন্য হাসপাতালের গ্রিন জোনে করা হয়েছে আলাদা ইউনিট। করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ ও সন্তান সম্ভবা মায়েদের জন্য কোভিড ইউনিটে করা হয়েছে আলাদা লেবার ইউনিট। এই পুরো জিনিসটা প্রক্রিয়াটাকে আমরা একটা সমন্বয়ের মধ্যে নিয়েছি, একটি কন্ট্রোল রুম স্থাপন করেছি যেখান থেকে পুরো ব্যাপারটা দেখভাল হবে এবং পুরো জায়গাটাকে সিসিটিভির আওতায় নিয়ে এসেছে। কোনো চিকিৎসক বা কোনো নার্স বা কোনো রোগীর কোনো ধরনের চিকিৎসায় যদি গাফিলতি হয় অথবা তার কোনো সিস্টেমে যদি প্রবলেম হয়, তাহলে যেন আমরা সেটা সাথে সাথে নজরদারি করে সেই জায়গাটাকে আমরা সংশোধন করে নিয়ে আসতে পারি। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। ভালো আছেন নিজেই জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজা। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসাতেই আইসোলেশনে আছেন মাশরাফি। সোমবার গুজব রটে তার শারীরিক অবস্থা ভালো নয়। এরপর মাশরাফি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের শারীরিক অবস্থার কথা জানান। মাশরাফি লেখেন, আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি, বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। কিছু পরীক্ষার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাওয়ার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। দুর্নীতি দমন কমিশন দুদকের ডাক পাচ্ছেন মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য সরঞ্জাম কেনায় জড়িতরা। প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, দ্রুততম সময়ে এই অনুসন্ধানের কাজ শেষ করতে চান তারা। তাহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। কক্সবাজার মেডিকেল কলেজের আসবাবপত্র ক্রয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গত বছরের মে মাসে। ওই বছরই এই অধিদপ্তরের তৃতীয় শ্রেণীর কর্মচারী দম্পতি আফজাল রুবিনার হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পায় দুদক। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি রোধে বেশ কিছু সুপারিশ করে দুর্নীতি দমন কমিশন। সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা সবাই মিলে লাভবান হব এবং আমাদের সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আমাদের সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি বাস্তবায়নে আরো বেশি সহায়ক হবে। প্রায় ১.৫ বছর আগে দুদকের করা সেসব সুপারিশ কি আদৌ বাস্তবায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়? করোনার এই ক্রান্তিকালে উঠে এসেছে সেই বাস্তবতা। কোভিড-19 মোকাবিলায় স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। দ্রুত এই সংবাদ ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি করে দুদক। এবার সেই কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগারের কেনা সকল স্বাস্থ্য সরঞ্জামাদির তথ্য চেয়েছে। আর এসব তথ্য দিতে হবে এ মাসের ৩০ তারিখের মধ্যেই। টিআইবি বলছে, প্রভাবশালীরা জড়িত না থাকলে এ ধরনের দুর্নীতি করা সম্ভব নয়। এই কেলেঙ্কারিটি একটি ব্যাপকভাবে আলোচিত এবং এখানে যেহেতু সরকারের নিজস্ব উদ্যোগে গঠিত অনুসন্ধানের বা কমিটির প্রতিবেদন দীর্ঘদিন যাবৎ চাপা পড়ে আছে, কোনো পদক্ষেপ গৃহীত হয়নি, এখানে প্রভাবশালীদের যোগসাজশের সম্ভাবনা রয়েছে। সেটি না হলে এইভাবে চাপা থাকতো না। দুদক চেয়ারম্যান জানিয়েছেন, দ্রুততম সময়ে তারা এই অনুসন্ধান শেষ করতে চান। আমরা আশা করছি দ্রুততম সময়ে ইনকোয়ারি শেষ হবে এবং আমাদের কিছু তথ্যপত্র শর্ট ছিল, সেগুলোর জন্য বোধহয় তারা পেয়েছে। এরপরে তাদেরকে যারা সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় অনিয়মের, দুর্নীতির অথবা নেগলিজেন্সের, তো সেগুলো দেখে যদি সংশ্লিষ্টতা পায় তাহলে আমাদেরকে ডাকা হবে। N95 মাস্ক ক্রয় অনিয়মে নাম আসা জেএমআই সহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তাও জানতে চেয়েছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। অনুমোদনহীন টিআরপি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়, এ মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, টিআরপি নির্ধারণ পদ্ধতিতে শৃঙ্খলা না হবে। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। টিআরপি যারা করছে তারা কোত্থেকে অনুমতি নিয়েছে সেটি অনেকের প্রশ্ন। তাদেরকে কে লাইসেন্স দিয়েছে? এবং আসলে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নাই
টিআরপি করার জন্য। এবং আমরা জানতে পেরেছি যে সমস্ত প্রতিষ্ঠান বা যেই প্রতিষ্ঠানগুলো এই টিআরপি দেয় তারা সেখানে একটি অসুস্থ প্রতিযোগিতা হয়। সরকারের অনুমোদনহীন কোনো টিআরপি সরকারের কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয়। নিউজ এট 8 এর পর্যায়ে নিচ্ছি বাজে স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। মেয়াদ শেষ হলেও পদ ছাড়তে নারাজ ভিপি নূর। এবং ওয়াসার পানির বাড়তি দামে হাইকোর্টের নিষেধাজ্ঞা। বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ এট 8 এ। অন্যান্য খবরে যাওয়ার আগে প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 38 জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৪৮০। এ হারে সংক্রমণ বাড়লে হাসপাতালে চিকিৎসা দেয়া কঠিন, শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। ভালো আছেন মাশরাফি, জানালেন ফেসবুক পেজে। এবং স্বাস্থ্য সরঞ্জাম কেনায় জড়িতদের তলব করবে দুদক। মেয়াদ শেষ হলেও ডাকসুর ভিপি পদ ছাড়তে নারাজ নুরুল হক নূর। তবে এরই মধ্যে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বর্তমান কমিটির স্বাভাবিক মেয়াদ শেষ হয়েছে 3 মাস আগে। তবে করোনা পরিস্থিতির কারণে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ বাড়ানো হয়েছিল আরও 90 দিন। সেই 90 দিন শেষ হচ্ছে সোমবার। এরই মধ্যে ডাকসুর জিএস গোলাম রাব্বানী ফেসবুকে ঘোষণা দিয়ে জানিয়েছেন, মেয়াদ শেষ হলে 1 মিনিটও দায়িত্বে থাকতে চান না। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই দ্রুত ডাকসু নির্বাচন দাবি করেছেন তিনি। এজিএস সাদ্দাম সহ ডাকসুর কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই ফেসবুকে এরকম ঘোষণা দিয়েছেন। এদিকে সম্প্রতি নতুন দলের গঠনের ঘোষণা দেওয়া ডাকসু ভিপি নুরুল হক সোমবার বিকেলে এক ফেসবুক লাইভে ঘোষণা দিয়েছেন, পরবর্তী ডাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ভিপি থাকতে চান। এজন্য প্রয়োজনে আন্দোলন সংগ্রামের ঘোষণা দেন তিনি। ছাত্র সংগঠনগুলোর সাথে বসবো এবং তাদের সাথে প্রয়োজনে এই নির্বাচন, এই দাবি আদায় করার জন্য যদি আন্দোলন সংগ্রাম আমাদেরকে করতে হয় আমরা সেই বিষয়টি করব, সেই বিষয়ে আমরা আপোষ করব না। কিন্তু এই সময় যদি আমরা এখনই দায়িত্ব থেকে অব্যাহত নেই তাহলে কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে? কিছুই হচ্ছে না। ঢাকা ওয়াসার পানির 25% দাম বাড়ানোর ওপর আগামী 10 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়াতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। গত 1 এপ্রিল থেকে ঢাকা ওয়াসা সেবার মান না বাড়িয়ে আবাসিক গ্রাহকদের পানির বিল 25% বাড়িয়েছে, আর বাণিজ্যিক গ্রাহকের বিল বাড়ানো হয়েছে প্রায় 8%। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি 1000 লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে 14 টাকা 46 পয়সা, যা আগে ছিল 11 টাকা 57 পয়সা। আর বাণিজ্যিকে প্রতি 1000 লিটারে 37 টাকা 4 পয়সা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। 14 জুন এ বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ। আবারও করোনা প্রসঙ্গ। নির্দেশনা না থাকায় দেশের 10 জেলার রেড জোন এলাকাগুলোর কোনো রকম লকডাউন কার্যকর করা হয়নি। এখনও রেড জোনের বাসিন্দারা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানছেন না। চট্টগ্রাম নগরীর 10টি ওয়ার্ড ছাড়াও রেড জোনে আছে হাটহাজারী, পটিয়া, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, রাউজানের বিভিন্ন এলাকা। তবে উত্তর কাট্টলী ছাড়া আর কোথাও লকডাউন কার্যকর হয়নি। উপজেলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। এটা হচ্ছে একটা এসিড টেস্ট আমাদের জন্য, এই 10 নম্বর কাট্টলী। আমরা চেষ্টা করব শতভাগ যেন আমরা সফল হতে পারি। তখন এই জিনিসটা এখান থেকে যে শিক্ষাটা নিলাম, এইটা আমরা সরকারের সিদ্ধান্ত পেলে পরবর্তী যে রেড জোনগুলোতে আমরা এটা কার্যকরী করব। বগুড়া পৌরসভার রেড জোনের 9টি এলাকায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচল না করতে জেলা প্রশাসনের নির্দেশনা থাকলেও মানছেন না কেউই।
রেড জোনের শীর্ষে থাকা চেলোপাড়ায় দেখা গেছে মানুষের অবাধ বিচরণ। বাজারে রাস্তায় অনেক মানুষ এবং ভিড় খুব বাজারে, তো লকডাউন তো মানছে না। কুমিল্লার 4টি ওয়ার্ডে লকডাউন চলছে। করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ায় কুমিল্লা শহর ও আরও 8 উপজেলা লকডাউন করা জরুরি বলে মনে করেন স্থানীয়রা। এদিকে ব্যবসায়ীদের দাবিতে সোমবার থেকে বরুড়া উপজেলাকে 14 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ রূপগঞ্জ ও 2500 উপজেলা রয়েছে রেড জোনে। ইতোমধ্যে পরীক্ষামূলক লকডাউন থাকা রূপগঞ্জ ইউনিয়নের সঙ্গে কায়েতপাড়া ইউনিয়ন ও কাঞ্চন পৌরসভার কিছু অংশ যোগ করে লকডাউনের সময় বাড়ানো হয়েছে। লকডাউনে থাকা মুন্সিগঞ্জের মাঠপাড়া এলাকায় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের কঠোর অবস্থানের কারণে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বেড়েছে। তবে মাদারীপুর, যশোর, হবিগঞ্জ, মৌলভীবাজারের রেড জোন এলাকাগুলোতে এখন পর্যন্ত প্রশাসনের বাড়তি কোনো কার্যক্রম দেখা যায়নি। আগের মতোই খুলছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে রেড জোন ঘোষণা হলেও তার সুফল মিলবে না বলে মনে করছেন অনেকেই। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কোরবানির পশুর চামড়া দ্রুত সংগ্রহ ও সংরক্ষণ এবং চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে শিল্প, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স কাজ করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার টাস্কফোর্সের কাজের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে এক অনলাইন মিটিংয়ে বিসিকের পক্ষ থেকে জানানো হয়, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে পর্যাপ্ত লবণ মজুত রয়েছে। সেই সঙ্গে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্রকল্প শেষ হওয়ার ক্ষেত্রে করোনা প্রভাবের কথা জানিয়ে বলা হয়, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা কাজে যোগ দেওয়ার 1 মাসের মধ্যে সিইটিপি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। সভায় ট্যানারি মালিকরাও ঈদুল আজহা উপলক্ষে সরকারের কাছে প্রণোদনা প্যাকেজ এবং 4% সুদে ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনার দাবি করেন। তাৎক্ষণিকভাবে কিন্তু ট্যানারি আলাদের পাওয়া যাবে না, তারা হাত মুচড়াবে, তাদের অনেক সমস্যা আছে, এটা দীর্ঘদিনের সমস্যা। কাজে সেখানে আমরা থোক বরাদ্দ কিংবা অন্য কিছু মাননীয় উপদেষ্টা যেটা বলেছেন প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করে সেটা করব। লোকাল যে চেয়ারম্যান মেম্বাররা আছে তাদেরকে নিয়ে, ইভেন যারা ভিলেজ ডিফেন্স ফোর্সেস আছে, চৌকিদার আছে, আছে সবাই তারা নিয়ে, এবং তাদেরকে দরকার পড়লে ট্রেন আপ করে প্রকিউরমেন্ট করে, এবং লোকাল যারা ক্রেতা আছে যারা ফরিয়া মৌসুমি তাদেরকেও আমাদেরকে কিছু ইনসেন্টিভের ব্যবস্থা করতে হবে। মেট্রো প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। দেশে ভিয়েতনামের খাটো জাতের নারিকেল গাছের সবচেয়ে বড় বাগান তৈরি করেছেন ঝালকাঠির মাহফুজুর রহমান। 3 বছর আগে প্রায় 4 একর জমিতে এই নারিকেল গাছের চাষ শুরু করেন তিনি। দেশি জাতের নারকেল গাছে ফল আসতে 7 থেকে 8 বছর লাগলেও রোপণের 3 বছরের মধ্যেই ফল আসে খাটো জাতের এই গাছে। আগামী 6 মাসের মধ্যে প্রতিটি গাছ থেকে অন্তত 300টি করে নারকেল পাওয়া যাবে, যা থেকে এই মৌসুমে কমপক্ষে 20 লাখ টাকা আয় করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উচ্চ ফলনশীল এ জাতীয় নারকেলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও নারকেল রপ্তানি করা সম্ভব। দর্শক, নিউজ এট 8 এর এই পর্যায়ে আবারও সময় হলো বাইজে স্টিল বিরতি নেয়ার, এরপর আরো যা থাকছে। সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারত, চীন, রাশিয়ার ভার্চুয়াল বৈঠক কাল, এবং কোচ জিদানের জয়ের রেকর্ড। বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ এট 8 এ।
এবারে দেশের বাইরের খবর। সীমান্ত উত্তেজনার মধ্যেই মঙ্গলবার আঞ্চলিক পর্যায়ে ভারত, চীন ও রাশিয়ার মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে সহযোগিতা করতে চেয়েছে রাশিয়া। রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুদেশের মধ্যে চলমান উত্তেজনা নিরাপত্তা হুমকি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। এরই মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, লাদাখের নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়াবে না ভারত, তবে চীনের পক্ষ থেকে উস্কানি এলে জবাব দেওয়া হবে। লাদাখ সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি চীনের সেনাদের গতিবিধির ওপর কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং। ক্লাবন স্পোর্টস নিউজ। নতুন এক মাইলফলক স্পর্শ করলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। লস ব্লাঙ্কোসদের হয়ে 134তম জয় তুলে নিয়েছেন তিনি। রিয়ালের কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে এখন দ্বিতীয় স্থানে জিদান। রোববার রাতে সোসিয়েদাদের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে ছাড়িয়ে যান পূর্বসূরি ভিসেন্তে দেল বস্কে। এর আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে 3-0 গোলের জয়ের ম্যাচে স্প্যানিশ কোচকে ছুঁয়ে ফেলেন সাবেক এই ফরাসি ফুটবলার। রিয়ালের কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের তালিকায় 246 ম্যাচে 133 জয় নিয়ে 3-এ নেমে গেছেন দেল বস্ক। আর 605 ম্যাচে 357 জয় নিয়ে সবার ওপরে আছেন সাবেক কোচ মিগুয়েল মুনোজ। জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত 134টি ম্যাচে জয় পেয়েছে। এছাড়া 42টি ড্র ও 26টি ম্যাচে পরাজয় দেখেছেন জিদান। জয়ের হার 66%। দর্শক, নিউজ এট 8 শেষ করব অন্যরকম একটি সংবাদ দিয়ে। শ্রীমঙ্গলের দুর্গম সীমান্তে মিলেছে রোমাঞ্চকর 3টি গিরিখাত। হাজার বছর আগে সৃষ্টি হওয়া গিরিখাতগুলো রয়েছে দৃষ্টিনন্দন ছোট ছোট ঝর্ণা ও জলপ্রপাত। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রকৃতির অপরূপ রূপ। বৃক্ষের ঘন ছায়ার উপর সূর্যের আলপনা, নীরবতা ভেঙে হঠাৎ নাম না জানা পাখির ডাক আর ঝর্ণা ও জলপ্রপাতের মিহিতান, এ যেন প্রকৃতিকে নতুন করে আবিষ্কার। প্রাচীন এই 3টি গিরিখাতের নামকরণ হয়েছে নিসর্গ, উল্কা ও ব্যাকুল। মৌলভীবাজার জেলা থেকে 45 কিলোমিটার ও শ্রীমঙ্গল উপজেলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মিলেছে তাদের। হাজার বছর ধরে জলপ্রবাহে গিরিখাতগুলোর দুই পাশ পরিণত হয়েছে খাড়া পাথরে। প্রকৃতি যেন সে পাথরের গায়ে এঁকে দিয়েছে মন মাতানো কারুকাজ। দিনের বেলায়ও জায়গাটি বেশ অন্ধকার। এ যেন এক অপার রোমাঞ্চের দেশ। বিশ্বে অনেক গিরিখাত আছে, সেই সব গিরিখাতের চেয়ে এই গিরিখাতের সৌন্দর্য অনেক গুণ বেশি। আমরা আসলে এখানে এসে নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করছি। মাটি জলে এই প্রাকৃতিক ঐশ্বর্যকে এক নামে ডাকা হয়েছে শ্রীমঙ্গলের নৈসর্গিক স্বর্গ বলে। তবে এলাকাটি দুর্গম, রাস্তাঘাট নেই, যাতায়াতে রয়েছে ঝুঁকি। এই করোনাকালে অনুমতি ছাড়া না যাওয়ার অনুরোধ প্রশাসনের। এখন যেহেতু এটি দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকায়, এখানে সংরক্ষিত এলাকায়, এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস, এখানে সবার আসা সম্ভব নয় এবং আমাদের সরকারের অনুমতি ব্যতী রেখে এখানে আসাও উচিত হবে না। তবে মহামারী কেটে গেলে পৃথিবীর অন্যান্য গিরিখাতের মতো দিনে সর্বোচ্চ 4 থেকে 5 জন পর্যটককে অপার এই সৌন্দর্য দেখার সুযোগ দেয়া যেতে পারে বলে মত প্রকৃতি প্রেমীদের। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। শেষ করব নিউজ এট 8। তার আগে প্রিভিয়াস 7 সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় আরো 38 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3480। এ হারে সংক্রমণ বাড়লে হাসপাতালে চিকিৎসা দেয়া কঠিন, শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর।
ভালো আছেন মাশরাফি, জানালেন ফেসবুক পেজে। স্বাস্থ্য সরঞ্জাম কেনায় জড়িতদের তলব করবে দুদক। ওয়াসার পানির বাড়তি দামে হাইকোর্টের নিষেধাজ্ঞা। সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারত, চীন, রাশিয়ার ভার্চুয়াল বৈঠক কাল। এবং কোচ জিনেদিন জিদানের জয়ের রেকর্ড। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START/AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।